ভুলে গেছি, আমরা ভুলে গেছি ক্ষুদিরাম বসুকে। তাই আবারও একবার স্মরণ করাতে সুভাষ বাংলা হাজির আপনাদের সামনে। ক্ষুদিরাম বসু, যার শরীরে বইছিল বিদ্রোহের রক্ত, যিনি কিংসফোর্ডকে মারতে গিয়ে নিজের প্রাণটা উৎসর্গ করে দিয়েছিলেন দেশমায়ের চরণে। ক্ষুদিরামের জীবনটা ক্ষুদ্র হলেও দেশমা কিন্তু সেই ক্ষুদ্র জীবনটা সানন্দেই গ্রহণ করেছেন। হ্যাঁ, এই ইতিহাস তো আমরা সকলেই জানি, কিন্তু ক্ষুদিরামের শরীরে যে জন্ম থেকেই বিদ্রোহের রক্ত বয়ে চলেছিল সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তাই আজ 3রা ডিসেম্বরে অর্থাৎ ক্ষুদিরাম বসুর জন্মদিনে সুভাষ বাংলার নিবেদন উষালগ্নেই আগামীর আবাস। 1889 সালের 3রা ডিসেম্বর, ঘড়ির কাঁটা তখন বিকাল 5টার ঘরে। মেদিনীপুর শহর সংলগ্ন হাবিবপুর গ্রামের বসু পরিবারে সেদিন সাগ্রহ প্রতীক্ষা। নবজাতকের ক্রন্দন ধ্বনিতে উপস্থিত সকলেই হঠাৎ সচকিত হয়ে উঠল। ছুটে এলেন গৃহকর্তা তৈলক্যনাথ। পুত্র সন্তানের আগমনে তার দু চোখে তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। জন্মদাত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর মুখেও একরাশ উজ্জ্বল হাসির ঝিলিক, আর অপরূপা সরোজিনী ননিবালা তিন বোনের চোখে মুখে খুশির আনন্দ যেন উপচে পড়ছে। কিন্তু তবুও কোথায় যেন একটু সংশয়ের ছায়া। এর আগের দুটি ছেলে পরপর মারা গেছে, তাই বাঁধনাড়া আনন্দের মধ্যেও যেন আবার নবজাতককে হারানোর আশঙ্কা। সেই বিপদের সম্ভাবনা নির্মূল করার জন্য প্রচলিত সংস্কার অনুযায়ী লক্ষ্মীপ্রিয়া দেবী সদ্যজাত পুত্রের ওপর সমস্ত লৌকিক অধিকার ত্যাগ করে 3 মুঠো খুদের বিনিময়ে বড় মেয়ে অপরূপা দেবীর হাতে নবজাতকের দায়িত্বভার তুলে দিলেন। খুদের বিনিময়ে কেনা হলো বলে নবজাতকের নাম রাখা হলো ক্ষুদিরাম। মাত্র 6 বছর বয়সে ক্ষুদিরাম তার পিতামাতাকে হারান। বড় দিদি অপরূপা দেবীর স্বামী অমৃতলাল রায় ঘাটাল দেওয়ানি আদালতে কাজ করতেন। তিনি মেদিনীপুর থেকে ক্ষুদিরাম ও তার ছোড়দি ননিবালাকে দাসপুর থানার হাটগেচ্ছা গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান। সেই গ্রামেরই শিক্ষক গিরিশচন্দ্র মুখোপাধ্যায়ের পাঠশালায় ক্ষুদিরামের শিক্ষাজীবন শুরু হয়। পাঠশালার প্রচলিত লেখাপড়ার নিয়মে ক্ষুদিরাম যেন হাঁপিয়ে উঠতেন। সহপাঠীদের নিয়ে গাছে চড়া, সাঁতার কাটা, পাখির বাসায় ঢিল চড়া, শিক্ষক মহাশয়ের বেত, আসন, হুঁকো লুকিয়ে রাখার মতো দুরন্তপনাই ছিল তার নিত্যকর্ম। এর জন্য প্রায় তাকে বেত খেতে হতো। তিনি নিজেই এই নির্মম শাস্তি গ্রহণ করতেন। তার দুরন্তপনার অংশীদার অন্যান্য সহপাঠীদের নাম তিনি কখনো প্রকাশ করতেন না। সেই সময় পাঠশালার উন্নতির জন্য ছাত্রদের মাঝে মাঝে চাঁদা আদায় করতে হতো। বরবধূর পালকি ঘিরে বরপক্ষের কাছ থেকে চাঁদা আদায় ছিল তার অন্যতম অঙ্গ। একদিন তাদের পাঠশালার সামনে দিয়ে এক নববিবাহিত দম্পতি দুটি পালকি করে যাচ্ছিল। শিক্ষক মহাশয়ের আদেশে ছেলেরা চলল পালকি ঘিরে চাঁদা আদায়। বরের নির্দেশে বাহুগুড়া ছাত্রদের বহু ভেদ করে এগিয়ে চলল। ছাত্ররাও তখন কিছুটা হতভম্ব হয়ে পড়েছে। ক্ষুদিরাম কিন্তু আপন উদ্দেশ্য সিদ্ধিতে অবিচল। সেই অভিযানে শেষ পর্যন্ত তিনিই নেতৃত্ব দিলেন। ছাত্রদের নির্দেশ দিলেন, সকলে পালকি ধরে ঝুলে পড়ো। তার নির্দেশে অন্যান্য ছাত্ররা পালকি ধরে ঝুলে পড়ল। অবশেষে ছাত্রদের চাঁদা দিয়ে বরপক্ষ অব্যাহতি পেল। ইতিমধ্যে অমৃতবাবু বদলি হয়েছেন তমলুকের সেরেস্তাদারিতে। ক্ষুদিরামও তাদের সঙ্গে তমলুকে চলে এলেন এবং সেখানে তমলুক হ্যামিল্টন উচ্চ ইংরেজি বিদ্যালয়ের 7ম শ্রেণীতে ভর্তি হলেন। এই স্কুলে পড়বার সময় তার চরিত্রে বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। স্কুলের পড়ুয়া, তবু যেন অন্যদের থেকে কিছুটা আলাদা। সাহস ও তেজে তার সঙ্গে অন্য ছাত্রদের তুলনাই চলে না। স্কুলের একজন শিক্ষক একদিন ক্ষুদিরামের ক্লাসের ছাত্রদের ডেকে জানতে চাইলেন, তোমাদের মধ্যে কে একবারে টেবিলের উপর সবচেয়ে বেশি ঘুষি মারতে পারো? চ্যালেঞ্জ গ্রহণ করলো 20 জন ছাত্র। শুরু হলো ঘুষি মারার প্রতিযোগিতা, কিন্তু কেউই 7-8টির বেশি ঘুষি মারতে পারলো না। রণে ভঙ্গ দেবার পাত্র নন ক্ষুদিরাম। অন্যান্যরা প্রতিযোগিতায় খান্তি দিলেও ক্ষুদিরাম টেবিলের ওপর এক নাগাড়ে ঘুষি মেরেই চলেছেন। হাত ফেটে রক্ত ঝরছে, সেদিকে তার কোনো হুঁশ নেই। শৈশবের এই দৃঢ়প্রত্যয়ী ভবিষ্যৎ জীবনে ক্ষুদিরামের মধ্যে বিপ্লবী দৃঢ়চিত্ততা গড়ে উঠতে সাহায্য করেছিল। 1902 সালে অরবিন্দ ঘোষ, 1903 সালে নিবেদিতা মেদিনীপুর শহর ঘুরে গুপ্ত সমিতির মন্ত্রণা প্রকাশ্য সভা করে গেলেন। স্বজাত্যবোধে উদ্বুদ্ধ হলো সেখানকার ছাত্র যুব সমাজ। ক্ষুদিরামের মনেও তার প্রভাব পড়ল। স্বদেশ প্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের যজ্ঞে ঝাঁপিয়ে পড়ার তাগিদ অনুভব করলেন তিনি। কিন্তু মনের বাসনা মনেই রয়ে গেল। তখনও তিনি সঠিক পথের সন্ধান পাননি। 1903 সাল, ক্ষুদিরাম তখন স্কুলের ছাত্র। তার ঘনিষ্ঠ সহপাঠী ফণীভূষণ ঘোষ একদিন বোম্বাই মিলের নতুন কড়া ধুতি পরে স্কুলে এলো। ফণীভূষণের এমন বেশ দেখে অন্যান্য ছাত্ররা তাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো। ফণীভূষণ তাদের বিদ্রুপে জর্জরিত হয়ে কিছুটা ম্রিয়মান হয়ে গেলেন। তখন ক্ষুদিরাম ফণীভূষণের সমর্থনে এগিয়ে এলেন। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বললেন, মায়ের দেওয়া মোটা কাপড় যত পুরানো, যত মোটা, যত ছেঁড়া বা যত নূতন বা যত আনকোড়া হোক না কেন, তা আমাদের দেশের জিনিস। তাতে আমাদের অপমান বা লজ্জার কি কারণ থাকতে পারে? দেশি কাপড় আমাদের গোলামির চিহ্ন তো নয়। আমি যদি ফণির কাপড়ের মতো একখানা দেশি কাপড় পেতাম, তাহলে সেখানা কোমরে জড়িয়ে সকলের সামনে ছুটে যেতাম, এবং তাতে যে আমার কি আনন্দ হতো তার কি বলবো। এ নিছক ভাষণ মাত্র নয়,
তার অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত দেশাত্মবোধ ক্ষুদিরামের স্বদেশপ্রীতি অন্যান্য বন্ধুদেরও প্রভাবিত করলো। তারাও প্রতিজ্ঞা করলো দেশি কাপড় পেলে তারা আর বিদেশি কাপড় পরবে না। কিছুদিন পরের কথা, তমলুক শহরে কলেরা হঠাৎ মহামারীর আকার ধারণ করেছে। তখনকার দিনে কলেরা মানেই নিশ্চিত মৃত্যু। প্রতিদিনই অসংখ্য মানুষ কলেরায় মারা যাচ্ছে। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। রোগাক্রান্ত পিতামাতা, পুত্রকন্যা, আত্মীয় পরিজনকে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে পরিবারের অন্যান্য সদস্যরা নিজেদের জীবনের তাগিদে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। খবর এসে পৌঁছলো ক্ষুদিরামের কাছে। মুহূর্তেই তিনি ইতিকর্তব্য স্থির করে ফেললেন। দিদি, জামাইবাবু, হিতৈষী বন্ধু অনেকেই তাকে নিষেধ করলো, কিন্তু ক্ষুদিরাম তার সিদ্ধান্ত অবিচল। বিপদের যথেষ্ট সম্ভাবনা আছে, তবু তিনি যে মানুষকে ভালোবাসেন, তাই মানুষের এই দুঃসময় দূরে সরে থাকা কি তার পক্ষে সম্ভব? সুতরাং সকলের অনুরোধ উপেক্ষা করে তিনি এসে দাঁড়ালেন রোগাক্রান্ত মানুষের পাশে। দিনের পর দিন রাত জেগে তিনি মৃত্যু পথযাত্রী রোগীদের সেবা করলেন। সেই সময়ে কলেরা রোগে মৃত ব্যক্তিদের দাহ করার লোকও পাওয়া যেত না। সেই কাজেও ক্ষুদিরাম গ্রহণ করলেন অগ্রণীর ভূমিকা। তবু যেন তার মন ভরল না। পরাধীনতার জ্বালা তখন তাকে অস্থির করে তুলেছে। রোগে দারিদ্র্যে অপুষ্টিতে মানুষ মারা যাচ্ছে, অথচ খাদ্য নেই, শিক্ষা নেই, চিকিৎসা নেই। পরাধীন দেশের নাগরিক হবার অপরাধে এদেশের মানুষ যেন বেঁচে থাকবার অধিকার থেকেও বঞ্চিত। এই অন্যায় অবিচারের প্রতিকার চায়, আর তার জন্য দেশকে মুক্ত করতে হবে। প্রয়োজনে রক্ত ঢালতে হবে, জীবন দিতে হবে। মনে মনে নিজেকে তার উপযুক্ত করে গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি। ইতিমধ্যে বিদেশি শাসকের উৎপীড়ন থেকে দেশকে মুক্ত করার দুর্নিবার আকাঙ্ক্ষায় তরুণ যুবকেরা স্বাস্থ্যচর্চায় বিশেষ উৎসাহী হয়ে উঠেছে। গ্রামেগঞ্জে, নগরের প্রান্তরে গড়ে উঠেছে অসংখ্য ব্যায়ামের আখড়া। তমলুকেও বর্গভীমা মন্দিরের পাশে সুরেনরক্ষিতের বাড়ির দালানে এমনই একটা আখড়া গড়ে ওঠে। নাম দেয়া হয় মাতৃসদন। সেখানে পূর্ণচন্দ্র সেন, যদুগোপাল মুখোপাধ্যায়, সুরেন রক্ষিত, গিরিজা অধিকারী, যোগজীবন ঘোষ প্রমুখ অনেকেই আসা যাওয়া করতেন। ক্ষুদিরামও এই ব্যায়ামের আখড়ায় যুক্ত হন এবং ধীরে ধীরে আখড়ার মধ্যমণি হয়ে ওঠেন। কিন্তু 1904 সালে ক্ষুদিরামের ভগ্নিপতি অমৃতবাবু মেদিনীপুরে বদলি হওয়াতে ক্ষুদিরামকেও তমলুক ছেড়ে মেদিনীপুরে চলে আসতে হলো। সেখানে তিনি ভর্তি হলেন মেদিনীপুর কলেজের স্কুলে। কিন্তু তথাকথিত ভালো ছেলেদের মতো বই মুখস্থ করার অভ্যাস বা ডিগ্রি অর্জনের মোহ তার ছিল না। তাই সেখানেও তিনি শিক্ষকদের মন জয় করতে পারলেন না, বরং শিক্ষকদের কাছে তিনি ছিলেন অপদার্থ। অথচ অসহায় মানুষের বিপদের মুহূর্তে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ভয়ডরহীন সেই অপদার্থ ক্ষুদিরামই ঝাঁপিয়ে পড়েন তাঁতের মাচাতে। মেদিনীপুর থেকে মাইল 5 দূরে জনার্দনপুর গ্রাম ভেসে গেছে কাঁসাই নদীর বন্যায়। ভিটেমাটি হারিয়ে দুর্গত নিরাশ্রয় নিরন্ন মানুষ এসে দাঁড়িয়েছে খোলা আকাশের নিচে। মানুষের দুঃখ দুর্দশার কাহিনী ঘরছাড়া করলো ক্ষুদিরামকে। কিশোর ক্ষুদিরাম শহরের ঘরে ঘরে ছোট্ট দুটি হাত পেতে সংগ্রহ করলেন টাকা আর কাপড় জামা। তারপর দুজন সঙ্গীর সাথে কাপড়ের বোঝা মাথায় করে ছুটে গেলেন জনার্দনপুরে। নিজের হাতে বাঁধলেন অস্থায়ী চালাকড়। তারপর শিশু, বৃদ্ধ, অক্ষম মানুষদের নিজের পিঠে করে বয়ে নিয়ে গেলেন সেই নিরাপদ আশ্রয়ে। পরিবারের সকলেই ক্ষুদিরামকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। কখন কাকে কি দিয়ে দিবেন। ক্ষুধার্ত মানুষকে নিজের খাবার দিয়ে হয়তো নিজে সারাদিন অনাহারে থাকবেন, তাই সকলেই তাকে চোখে চোখে রাখে। কিন্তু নিরন্ন পীড়িত অসহায় মানুষদের বেদনা যাকে পথে নামিয়েছে, তাকে কি এমন করে আগলে রাখা যায়? শীতের এক সকালে লক্ষ্মীনারায়ণ দাস নামে এক ভিক্ষুক সাহায্যের প্রত্যাশায় ক্ষুদিরামের বাড়িতে এসে হাজির। গায়ের ছেঁড়া কাপড় তার শীত আটকাতে পারছে না। ঠান্ডা হাওয়ায় ভিখারিটি ঠক ঠক করে কাঁপছে। অথচ তাকে দেবার মতো তখন ক্ষুদিরামের কিছুই নেই। সম্বল বলতে আছে শুধু মৃত পিতার স্মৃতি বিজড়িত একটি দামি শাল। ক্ষুদিরাম নির্দ্বিধায় তার পিতার শেষ স্মৃতিচিহ্নটি ভিক্ষুকের হাতে তুলে দিলেন। মূল্যবান শালটি হাতে পেয়েও লোকটি যেন ঠিক বিশ্বাস করতে পারছিল না। ক্ষুদিরাম তখন তাকে বললেন, তোমাকে দেবার মতো আমার আর কিছুই নেই। এ শাল আমি গায়ে দিইনি। দেবার সুযোগ আমার জীবনে আসবে কিনা সন্দেহ। বাবার শেষ স্মৃতিটা দেবার মতো যোগ্য পাত্র তোমার চেয়ে বেশি আর কে মিলবে? লোকটি চলে যেতে অপরূপা দেবী প্রতিবাদ করে বললেন, ভিখারি কি শাল গায়ে দেয়? ও তুই এক্ষুনি ওটা বিক্রি করে ফেলবে। ক্ষুদিরাম হেসে বললেন, তা যদি দেয় তবে সেই টাকায় ওদের কয়েকদিন পেটের সংস্থান হবে তো। এমনই হয়। নিপীড়িত মানুষের প্রতি অন্তহীন ভালোবাসায় যথার্থ বড় মানুষদের জীবন সংগ্রামে তার কণ্টকাকীর্ণ আঁকাবাঁকা পথে এগিয়ে চলার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে যায়। এই কোমল হৃদয়বৃত্তি ক্ষুদিরামকে দরিদ্র নিপীড়িত মানুষের সেবায় উদ্বুদ্ধ করেছিল। আবার যখন তার এই কোমল হৃদয়বৃত্তির সঙ্গে বিপ্লবী চেতনার মেলবন্ধন করল, তখনই তিনি দাসত্বের বন্ধন থেকে দেশকে মুক্ত করার তাগিদে মুক্তির সংগ্রামে এক আপসহীন যোদ্ধায় পরিণত হলেন। তাই ক্ষুদিরামের চাহিদা আজও শেষ হয়ে যায়নি। বর্তমান সমাজেও দরকার ক্ষুদিরামের মতো একজন, যে মিথ্যার এই পৃথিবীতে পৃথিবীবাসীর সামনে আসল সত্যটা চেঁচিয়ে বলতে পারবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর শেষ করার পূর্বে একটা প্রশ্ন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে রইল। ক্ষুদিরাম তো জীবন দিয়ে গেলেন, কিন্তু আমরা কি দিলাম? নমস্কার।
দেখাচ্ছি নতুন এক কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন এবং